This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব মনোজ পান্থের গ্রেফতারির দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। হাইকোর্টের প্রধান বিচারপতির এসআইআর বৈঠকে ছিলেন মনোজ পান্থ। দাবি সুকান্তর, কোন পদাধিকারে প্রধান বিচারপতির বৈঠকে মনোজ পান্থ? প্রশ্ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। প্রধান বিচারপতির উপর চাপ তৈরির চেষ্টার অভিযোগ সুকান্তর। ক্ষমতা থাকলে প্রমাণ করুন, পাল্টা চ্যালেঞ্জ মন্ত্রী শশী পাজার। চিফ জাজ ইলেকটোরাল অফিসার এবং তার একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর জেনারেল ডিজি পুলিশ তিনি উপস্থিত থাকবেন স্টেট গভর্নমেন্টের, আর অ্যাডভোকেট জেনারেল থাকবে স্টেটের, এবং লার্নেড অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ক্যালকাটা হাইকোর্ট তারাও থাকবেন। এর বাইরে কেউ থাকবে না। আমি বিশ্বস্ত সূত্রের কাছ থেকে খবর পেয়েছি যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে মনোজ পন্থ উপস্থিত ছিল। আমার প্রশ্ন, মনোজ পন্থ তার কোন পদাধিকার বলে এই মিটিংয়ে উপস্থিত থাকেন? যারা আনঅথরাইজড পারসন তাদেরকে এই মিটিংয়ে উপস্থিত করে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের উপরে প্রেশার তৈরি করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে হচ্ছে। এবং আমি মহামান্য সুপ্রিম কোর্টকে আপনাদের মাধ্যমে আবেদন জানাবো পুরো বিষয়টি তদন্ত করে দেখতে। এই সূচির বাইরে অন্য অফিসাররা মিটিংয়ে অংশগ্রহণ করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত সুপ্রিম কোর্টের, এবং এফআইআর করা উচিত। মনোজ পন্থের বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং এফআইআর করে তাকে গ্রেপ্তার করা উচিত। আমাদের দাবি স্পষ্ট। যদি তদন্তে প্রমাণিত হয়, যদি মিটিংয়ে রেকর্ডিং থাকে এবং সেই মিটিংয়ে যদি মনোজ পন্থ বা অন্যান্য অফিসার, যা আনঅথরাইজড অফিসার, তারা যদি না থাকে তাহলে পরে আমি রাজনীতি থেকে অবসর নেব। আমরা না দুঃখ প্রকাশ করি, একজন শিক্ষিত মানুষ, তিনি একজন সাংসদ, সংবিধান বোঝা উচিত তার, এবং অ্যাডমিনিস্ট্রেশন কিছু হলেও তো একটা আইডিয়া থাকা উচিত। কি করে এই কথাগুলো বলে, মানে খেলো হয়ে গেছে। নিজের ওনার কথাতে কোনো গ্র্যাভিটি নেই, গাম্ভীর্য নেই, এবং কোনো তথ্য থাকবে না। এবার থেকে অভিযোগ করা বন্ধ করুন, অভিযোগগুলো প্রমাণ করুন। এই যে ক্লেম করছেন, এই ক্লেমগুলোকে আপনি সাবস্ট্যান্সিয়েট করুন। কেন খেলো হচ্ছেন বুঝতে পারছেন না যে তাদের এই বক্তব্যগুলোকে মানুষ গ্রাহ্য করছে না। আর এর চেয়ে দুঃখ আর দুর্ভাগ্যজনক বিষয় হতে পারে না যদি কোনো পলিটিক্যাল নেতার কথা যদি মানুষ না গ্রাহ্য করে। এর চেয়ে দুর্ভাগ্যজনক পরিস্থিতি হয় না যেটা ওনার হয়েছে। এই মুহূর্তে আরো একটা খবরটি আপনাদের। এসআইআর নথি যাচাইয়ে বাংলায় এবার কি ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হবে? তথ্য এমনটাই বলছে যে প্রয়োজনে ওড়িশা এবং ঝাড়খণ্ডের জুডিশিয়াল অফিসারও নিয়োগ করা যেতে পারে। এসআইআর মামলায় হাইকোর্টকে এমনটাই বলল সুপ্রিম কোর্ট। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, সেক্ষেত্রে কাকে নিয়োগ করা হবে সেটা কারা আলটিমেটলি ঠিক করবে, কি জানা যাচ্ছে এই বিষয়টা নিয়ে? কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে, তবে তার আগে এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এসআইআর নথি যাচাইয়ে বাংলায় এবার কি ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার, অন্তত তথ্য এমনটাই বলছে প্রয়োজনে ঝাড়খণ্ড ওড়িশার জুডিশিয়াল অফিসার তাদেরকে নিয়োগ করা যেতে পারে। এসআইআর মামলায় হাইকোর্টকে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিভিল জাজদেরও নিয়োগ করা যেতে পারে এসআইআর নথি যাচাইয়ে। তাহলে বাংলায় এবার কি ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার দরকারে সিভিল জাজদেরও ব্যবহার, 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিভিল জাজদেরও এক্ষেত্রে নিয়োগ করা যেতে পারে। প্রয়োজনে ওড়িশা ও ঝাড়খণ্ডের জুডিশিয়াল অফিসার নিয়োগ করা যেতে পারে। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, এক্ষেত্রে আলটিমেটলি কাদেরকে নিয়োগ করা হবে, সেই দায়িত্ব কাদের উপরে? দেখো, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 20 ফেব্রুয়ারি যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশে বলা হয়েছিল যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদমর্যাদা জুডিশিয়াল অফিসারদের এই এসআইআরের কাজে নিয়োগ করতে হবে। এবং তারপরেই 22 ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি একটি চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, যেখানে তিনি লিখেছেন যে 250 জন অফিসারকে নিয়োগ করা হয়েছে। প্রত্যেক অফিসার প্রত্যেক দিন যদি 250টা করে কেস বা এক্ষেত্রে যদি ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করে তাহলে সমস্ত কাজ শেষ করতে প্রায় 80 দিন অর্থাৎ প্রায় 3 মাসের কাছাকাছি সময় লেগে যাবে। স্বাভাবিকভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণভাবে পেরিয়ে যাবে যদি এই সময় দিতে হয়। তার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে সে নির্দেশ
নির্দেশ দেয় যে একটু সঙ্গে থাকো, যে প্রশ্নটা সামনে আসছে যে এসআইআর নথি যাচাই বাংলায় এবার কি তাহলে ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার, সেই বিষয়টা যদি একটু জানো ডিটেলসে। দেখো, আমি সেই বিষয়েই আসছি। সেক্ষেত্রে প্রথম যে ধাপে যেতে হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে, তা হচ্ছে পশ্চিমবঙ্গে যে সিভিল জাজরা রয়েছে তাদের সিনিয়র এবং জুনিয়র লেভেলের জাজেদের যাদের 3 বছরের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে প্রথমে নিয়োগ করতে হবে। এরপর যদি প্রয়োজন থাকে তাহলে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে জাজ নিতে হবে। অর্থাৎ ওড়িশা এবং ঝাড়খণ্ডে যারা সমপদমর্যাদার যে অফিসাররা রয়েছেন, জুডিশিয়াল অফিসাররা রয়েছেন, তাদেরকে আনতে হবে এবং তাদের আসা যাওয়া থাকা খাওয়ার সমস্ত খরচ বহন করতে হবে কমিশনকে। স্বাভাবিকভাবেই এই সমগ্র ডিসিশনটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বেশ, সঙ্গে থাকো যদি অর্ডারটা অ্যাডিশন করেছে। অ্যাডিশনটা হচ্ছে আগে যেমন ডিস্ট্রিক্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ শুধু ছিল, সেটা এখন সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে, ঠিক আছে, এবং তারা এগুলো ডিসাইড করবে। সেকেন্ড হচ্ছে আগে তো ছিল রিটায়ার্ড যত জুডিশিয়াল অফিসার আছে তাদেরকেও করতে পারে আগেকার অর্ডার অনুযায়ী। 3 নম্বর বলেছে যে যদি মনে করে কোথাও যে না তারপরেও আরও জজ দরকার আছে, তাহলে ঝাড়খণ্ড স্টেট এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইজিশন করতে পারে এবং সেখান থেকে চিফ জাস্টিস 2 হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছে নেসেসারি অর্ডার ইস্যু করতে, যদি মনে করে চিফ জাস্টিস যে না এটার দরকার আছে। এত পুরো প্রক্রিয়াটিকে প্রথম থেকে বাধা দিয়ে আসছে রাজ্য সরকার। রাজ্য সরকার মানে তৃণমূল কংগ্রেস সরকার, এটা রাজ্য সরকার নয়, এটা সকলের সরকার নয়। যারা তৃণমূলকে সমর্থন করেন, তৃণমূলকে ভোট দেন, তৃণমূলের সমর্থনে রাস্তায় কথা বলেন, কিংবা তৃণমূলের উত্তেজক সমর্থক যারা আছেন, এটা তাদের সরকার। এখানেরই যারা বিচারক আছেন তারা ভয় পেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যেতে, তারা যে কোনো সময় আক্রান্ত হতে পারেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা সিআইএসএফ চাইছেন। তা ভিন রাজ্য থেকে আসবেন, প্রক্রিয়াকে তো শেষ করতে হবে। কেন গুজরাটে ভিন রাজ্য থেকে বিচারকের প্রয়োজন হয়নি, কেন তামিলনাড়ুতে হয়নি, কেরলে হয়নি, আর কেন পশ্চিমবঙ্গে হচ্ছে, কেন উত্তরপ্রদেশে হয়নি? আজকে তার উত্তর পশ্চিমবঙ্গের মানুষ চাইছে। শুধু একজন আইনজীবী না, একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে এই রাজ্যের প্রশাসন এতটা অপদার্থ যে এরা সামান্য কাজ করার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে এবং ব্যর্থতার দায় বহন করতে হচ্ছে, যা অকল্পনীয় যে এই সমস্ত ব্যাপারে বিচারপতিদের নিযুক্ত করতে হচ্ছে। এর থেকে দুঃখের আর কি আছে? এইসব প্রশাসনকে যখন আপনি স্বাভাবিক প্রশাসনিক দায়িত্ব পালনের পরিবর্তে অন্য কাজে লাগান, দুর্নীতির কাজে, তখন এই পরিণতি হতে বাধ্য। পশ্চিমবঙ্গের পক্ষে একটা কলঙ্ক দিনের পর দিন বাড়ছে। এই পর্যায়ে নিয়ে এসছে ইলেকশন কমিশন, এতগুলো অ্যাপ্লিকেশন তৈরি করলো কে? লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেললো কারা? যেটা কোনো রাজ্যে এসআইআর এর সময় হয়নি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কেবলমাত্র বাংলায় এসআইআর করতে গিয়ে ইলেকশন কমিশন এই কার্যটা করলো। তাহলে সুতরাং বুঝতে হবে যে পুরো জটিলতা কিংবা ইচ্ছে করে তৈরি করা একটা যে মেস তৈরি করেছে ইলেকশন কমিশন, এখন এতগুলো অ্যাপ্লিকেশনগুলো মানে 1.5 কোটি কাছাকাছি, সেটাকে জজেদের দেখে নিতে হবে আগামী 7 দিনে। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট সেটা বলেছে যে অন্যান্য রাজ্য থেকেও রিটায়ার্ড অফিসার্স ঝাড়খণ্ড এবং উড়িষ্যা হাইকোর্ট থেকেও রিকুইজিশন করতে পারে। অর্থাৎ হাতে আর 4 দিন আছে। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, কিন্তু ধাপে ধাপে প্রকাশ পাবে সাপ্লিমেন্টারি লিস্ট। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট 14ই ফেব্রুয়ারি পর্যন্ত জমা পড়া সব নথি যাচাইয়ের নির্দেশ শীর্ষ আদালতে। এই মুহূর্তে জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। তার মানে জ্যোতির্ময়, একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে 28 তারিখে পুরো তালিকা প্রকাশ হবে না, ধাপে ধাপে সাপ্লিমেন্টারি লিস্ট হবে, এটা কতদিন পর্যন্ত? কারণ আমি এই সময়টা জানতে চাইছি, তার কারণ সামনেই তো ভোট।
দেখো, আজ সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না শেষ ভোটারের নাম, অর্থাৎ যে নথি জমা দিয়েছে এবং নথি তার যাচাইয়ের পরে যদি সে তালিকাভুক্ত হওয়ার যোগ্য হয়, তার নাম তালিকাভুক্ত না হওয়া পর্যন্ত এই তালিকা প্রকাশ করে বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে যেতে হবে। গত 20 ফেব্রুয়ারি যখন শুনানি হচ্ছিল তখন প্রথমেই কপিল সিব্বাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা অভিযোগ করেন যে এর আগের শুনানির দিনের পর থেকে, বিশেষত 14ই ফেব্রুয়ারির পর থেকে নতুন করে যারা ডকুমেন্টস দিচ্ছেন সেই ডকুমেন্টস আপলোড হওয়া বন্ধ হয়ে গিয়েছে। আজ বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বলেন যে এত পরিমাণ ডকুমেন্টস জমা পড়ছে যে তার ফলে কমিশনের সিস্টেম ক্র্যাশ হয়ে যাচ্ছে, কিন্তু এর দায় কখনোই ভোটারদের নয়। এবং এর পাশাপাশি জয়মাল্য বাগচি আরও একটি বিষয় তিনি স্পষ্ট করে দেন যে এক্ষেত্রে কাদের নাম তালিকায় উঠছে বা কারা ভোটার তালিকায় শেষ পর্যন্ত নাম তুলতে চাইছেন, এই বিষয়টি সুপ্রিম কোর্টের কনসার্ন নয়, বরং সুপ্রিম কোর্ট চিন্তিত যে এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে স্বচ্ছ প্রক্রিয়া কিনা। এই স্বচ্ছতার কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা হচ্ছে যে যারা ডকুমেন্টস জমা দিয়েছে তাদের ডকুমেন্টস জমা দেওয়ার প্রেক্ষিতে প্রত্যেককে একটি করে রিসিট ইস্যু করতে হবে। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ বিষয়, যে তাদের যখন হিয়ারিং হবে, হিয়ারিংয়ের পরবর্তী ক্ষেত্রে তাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে আপলোড হবে এবং এই সাপ্লিমেন্টারি লিস্ট যখন বেরোবে তখন সেটা চূড়ান্ত ভোটার তালিকার অংশ হিসেবে দেখা হবে। অর্থাৎ যতদিন পর্যন্ত না শেষ ভোটারের নাম বেরোচ্ছে ততদিন পর্যন্ত এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। ধন্যবাদ জ্যোতিবা। 14 তারিখ পর্যন্ত যে যত ডকুমেন্ট সাবমিট করেছে ইয়ারোদের কাছে আছে, সেই ইয়ারোরা সেই ডকুমেন্ট সমস্ত প্লেস করে তাদের যা বক্তব্য আছে তারা সেটা প্রিসাইডিং অফিসার মানে জজেদের কাছে সেগুলো দেবে এবং সেই অনুযায়ী তারপর তারা ডিসাইড করবে। 28 তারিখে প্রথম ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। আমি একটা সময় করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম যেরকম নমিনেশনের 7 দিন আগে পর্যন্ত ফর্ম 6 ফিল আপ করা যায়। তখন জজ সাহেবরা বলেছেন যে একটু আমাদের পাওয়ার রয়েছে, আমরা সেটা দেখব, যদি কোনো সমস্যা হয় সেটা আমরা দেখব, সেটা দরকার হলে বাড়াবো। আর ইলেকশন কমিশন চাইলো যে তাদেরকে ডিসক্রিপশনের পাওয়ার দেওয়া হোক, যে তাদের ডিসক্রিপশন পাওয়ার আছে, অতএব তারা যেন নেসেসারি সার্কুলার ইস্যু করতে পারে, ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে। সে ওরেলি এটা বললো এবং ওরেলি চিফ মানে 3 জজ সাহেবরা বললো না তা হবে না, কিচ্ছু হবে না। নির্বাচন কমিশন পরবর্তী সময় নাম জোড়ার জন্য, দেখুন নাম জোড়া যাবে হচ্ছে উইথড্রয়াল যেদিন হয় তার আগের দিন পর্যন্ত, উইথড্রয়াল পর্যন্ত আপনি নাম জুড়তে পারেন। তো আপনাদের সেই ফর্মে দিয়ে নাম জোড়ার ব্যবস্থা করতে হবে, তাদেরকে নাম, তারা অ্যাপ্লিকেশন করবে, নাম জুড়তে চায়।